আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অবৈধ নিয়োগ বাতিল সহ 6 দফা দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন 24 জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 19 জনের বিরুদ্ধে প্রতিবেদন 20 জুলাই। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফায় বৈঠক, সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধি দল, আলোচনা ইসি গঠন ও রাজনৈতিক দল নিবন্ধন আইন সহ নানা বিষয়। এবং সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু। 2 ওপেনারের দ্রুত বিদায়ের পর ফিরে গেলেন অধিনায়ক শান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 6 দফা দাবি আদায়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের কথা জানিয়েছেন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি আগারগাঁওয়ে। সেখানে আছেন তাফিমুল ইসলাম। তাফিমুল, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন ও কর্মসূচি সম্পর্কে জানতে চাই। যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে। তারা এখানে অবস্থান কর্মসূচি, রাস্তায় অবস্থান কর্মসূচি নিয়েছিলেন, সেটা এখানে শেষ করে যার মতো অবস্থান এখান থেকে চলে গেছেন। এর আগে কিন্তু যে পলিটেকনিক আন্দোলনের যে শিক্ষার্থীদের যে কর্মসূচি ইয়ার প্রতিনিধি রয়েছিলেন নিশাত রহমান, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে তাদের দাবি না মানলে কিন্তু তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি সেটি তারা করবেন। এছাড়া আছে এই যে 6 দফা দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে। 6 দফা দাবি যদি 48 ঘন্টা না মানে তাহলে কিন্তু তারা এই কর্মসূচি পালন করবে। সকাল থেকে কিন্তু তারা এই আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে আসছে। বিভিন্ন ঢাকার যে অবস্থান বিভিন্ন পলিটেকনিক প্রতিষ্ঠানগুলো রয়েছেন তারা কিন্তু সেক্ষেত্রে এখানে আছে, তাদের আজকের এই সমাবেশ পালন করছে। আজকে শুধু ঢাকায় শুধু সমাবেশ নয়, সারা বাংলাদেশেই কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা এই সমাবেশ পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা সব ধরনের যে এসি রুমের যে আলোচনা তারা এটা বয়কট করে এই রাস্তায় নেমে এসে এই কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচি দাবি না মানা হলে তারা আরো কঠোর কর্মসূচি তারা ঘোষণা করবেন। তারা বলছেন যে কারিগরি সেক্টরে যে বৈষম্য আছে এই বৈষম্য দূর না হলে তারা কিন্তু ক্লাসে ফিরবেন না বলেও কিন্তু ঘোষণা দিচ্ছেন। কিন্তু তারা একবার বলছেন যে মৌখিক কোনো আশ্বাসে নয়, এখন শুধু দাবি না মানা হলে কিন্তু তারা ফিরবেন না। এই আজকের মতো করে বলা গেল যে আজকের মতো তাদের কর্মসূচি শেষ হয়েছেন। এখন 48 ঘন্টার যে সময় দিয়েছেন সেই সময়টি কিন্তু এখন হচ্ছে, তার এই সময়ের মধ্যে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে 48 ঘন্টা পরে কিন্তু ঢাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। এ ছিল ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ। তাফিমুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, তাফিমুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। দুপুর 12:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে। বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এনসিপির একটি প্রতিনিধি দল ইসি সচিব বরাবর চিঠি দেয়। সেই চিঠিতে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়ার সময় 3 মাস বাড়ানোর আবেদন করেছে এনসিপি।
বর্তমান সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে এমন অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বর্তমান সরকার জাতীয় পার্টিকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছে। মিটিংয়ে মিছিলে বাধা দিচ্ছে, হামলা মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। দলের বনানী কার্যালয়ে কেন্দ্রীয় বর্ধিত সভার দ্বিতীয় দিনে এসব কথা বলেন জিএম কাদের। সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত দেশ করতে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। নব্য ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি। তারা এবং তাদের দোসররা মিলে দেশটাকে একটা ভয়াবহ আতঙ্কগ্রস্ত মানুষের দেশ হিসাবে সৃষ্টি করে ফেলেছে। একতরফা নির্বাচন করছেন, সমস্ত হাটঘাট মাঠ দখল করছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, বিভিন্ন জায়গায় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন। সংবিধানের অধিকার, সেটা সেই অধিকারগুলো পর্যন্ত তারা বিভিন্নভাবে খর্ব করছেন। রাজনৈতিক দলগুলো যেমন আমাদের দলকে তারা কোনোখানে মিটিং মিছিল করতে দিচ্ছেন না, খুবই বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করছেন। না শুধু তারা আমাদের উপরে সহিংসতা করছেন এবং আমাদেরকে ধরে নিয়ে মামলা দিচ্ছেন এবং মামলার ভয় দেখাচ্ছেন। এবং এইগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য জাতীয় পার্টি সামনের দিকে জনগণকে সামনে আন্দোলন করতে প্রস্তুত হচ্ছে। ন্যায় বিচার নিশ্চিত ও সৎভাবে জীবিকা নির্বাহ করতে নতুন বিচারকদের পরামর্শ দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অবিচার ও অনৈতিক কাজে নিজেদের না জড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন আইন উপদেষ্টা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক। আওয়ামী লীগ আমলে আমার সাথে কোনো বিচারক ফোন ধরতে পর্যন্ত ভয় পেত, কিন্তু সে আমাকে এত ভালোবাসতো যে তার ওখানে আমরা ঘুরতে গেলাম, আমি আমার ওয়াইফ, একদম প্রত্যন্ত অঞ্চলে। তারপরে আমি যখন খাবারের বিল দিতে গেলাম, সে কিছুতেই আমাকে দিতে দিবে না। না স্যার, আমরা তোমার 3টা বাচ্চা, তোমার ওয়াইফ চাকরি করে না, তুমি আমার খাবারের বিল দেওয়ার কথা চিন্তা করো কিভাবে? তখন সে আমাকে হতবাক করে দিয়ে বলে কি, স্যার আপনি এটা কি বললেন? আমি সব নিয়ে 90,000 টাকা বেতন পাই, সারা মাসে অনেক খরচ করে আমার 60,000 টাকা বেশি খরচ হয় না, আমি এত টাকা দিয়ে কি করব? আশ্চর্য হয়ে গেলাম এই মানসিকতা দেখে। আমি তোমাদের একটা বড় বানায় বলছি না, চাইলেই তোমরা যে বেতন পাও যথেষ্ট রিসেন্টলি চলা যায়, আর বড় লোকের জীবনে কোনো শেষ নাই, বুঝছো? বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। সেরা একাদশে 3 জন পেস বোলার এবং 2 জন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় 32 রানে 2 ওপেনার সাদমান ও জয়কে হারায় টাইগাররা। এরপর তৃতীয় উইকেটে অভিজ্ঞ মমিনুল ও অধিনায়ক নাজমুল শান্ত মিলে 66 রানে জুটি করে প্রাথমিক বিপর্যয় কিছুটা সামাল দেন। ব্যক্তিগত 40 রানে ফিরে যান শান্ত। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 116 রান। সিলেট স্টেডিয়ামে প্রায় দর্শক শূন্য অবস্থায় চলছে বাংলাদেশ জিম্বাবুয়ে মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। রয়েছে বৃষ্টির সংখ্যাও। সেখানে আছেন তানভীর আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তানভীর, সিলেট টেস্টের এই মুহূর্তে কি অবস্থা? আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ লাঞ্চের পরে খেলা শুরু করেছে। 3 উইকেটে 100-এরও বেশি রান করেছে। এর আগে লাঞ্চ বিরতিতে যখন গিয়েছিল তখন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে খেলা প্রায় 30 মিনিট পর শুরু হয়। সেই জন্য টি ব্রেকটা হবে 3:10 মিনিটে। বাংলাদেশ দল প্রথমে ভালো শুরু করলেও 2 ওপেনারের উইকেট হারিয়ে পরে বাংলাদেশের রানের গতিটা কিছুটা কমে যায়। তারপরে দলের হাল
করতে এসেছিলেন মুমিনুল হক এবং অধিনায়ক শান্ত কিন্তু তার ইনিংসটা আজকেও বড় করতে পারেনি, মাত্র 40 রান করে তিনি আউট হয়ে যান। তিনি গতকালকে প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে তিনি তার ইনিংসটা যে এতদিন বড় করতে পারছিলেন না, টেস্টে প্রায় 10 ইনিংসের বেশি ধরে তার টেস্টে কোনো হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি নেই। তিনি চাচ্ছিলেন যে কোনোভাবে তার এই যে ইনিংসটা বড় করতে পারছিলেন না সেটা নিয়ে কাজ করেছেন, তিনি গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তো তিনি এখন পর্যন্ত যদিও জানিয়েছিলেন যে তিনি কাজ করেছেন ইনিংস বড় করার জন্য, কিন্তু আজকে আমরা দেখেছি তিনি খুব একটু শর্ট খেলে আউট হয়ে গেছেন মাত্র 40 রান করে। এদিকে সিলেটের আবহাওয়ার কথা যদি একটু বলি, আজকে সারাদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। একটু আগেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখন আবার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আপনি দেখতে পাচ্ছেন। আগামী আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সিলেটের আবহাওয়াটা আসলে এরকমই। হৃদয়। তানভীর, ধন্যবাদ। প্রিয় দর্শক, তানভীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা 24 জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ 19 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার পরবর্তী তারিখ 20 জুলাই ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানতে পরাগ আজিমের কাছে যাচ্ছি, তিনি ট্রাইব্যুনালে আছেন। পরাগ, ট্রাইব্যুনালের শুনানির পর আদালতের আদেশের বিষয়ে বিস্তারিত জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? যে মানবতা বিরোধী অপরাধের মামলায় কিছু জুলাই আগস্ট গণহত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী আদালত হাজির করা হয়। এই মামলায় কিছু আওয়ামী লীগের সাধারণ তাদের সহ মোট 45 জন আছেন। এই মামলায় থেকে মামলা থেকে 12 তারিখ ছিল এবং প্রসিকিউশন থেকে আদালতের কাছে আরো 3 মাস সময় আবেদন করা হয় তদন্ত সম্পন্ন করতে, এবং ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করেছেন। পরবর্তী তারিখ 20 জুলাই তারিখ ঠিক করেছেন মামলা তদন্ত করার জন্য। আরেকটি মামলা যেটি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলা, যে মামলায় প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে যে মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে আছে। তারপরেও তারা আদালতের কাছে 2 মাস সময়ের আবেদন করেছেন তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ করতে, এবং আদালত সেটি মঞ্জুর করেছেন। আর আজকে যে 19 জন তারা হয়েছিল, 17 জন ছাড়া বাকিতে 2 জন, সেটি হচ্ছে যে বাকি 2 জন হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী মাহমুদ এবং সাবেক হাসান। তাদেরকে মামলায় তাদেরকে হাজির করা হয়েছিল এবং এই মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য আদালতের কাছে পেয়েছিলেন এবং আদালত আন্তর্জাতিক পরাগ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, পরাগ আজিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আদালত প্রাঙ্গণ থেকে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়ার একটি পুকুর থেকে 326 রাউন্ড 7.62 চায়না রাইফেলের অবৈধ গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ পাইকপাড়ার ওই পুকুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়। প্লাস্টিকের বস্তা একটি টিনের বাক্সে ভরা ছিল উদ্ধারকৃত গুলি। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দীর্ঘ 27 বছর ধরে বন্ধ ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বাকসু নির্বাচন না হয় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন তাদের অধিকার, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া চর্চা থেকে। নেতৃত্বের বিকাশ এবং অধিকার আদায়ে দ্রুত নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসের পরিস্থিতি বিবেচনা করে বাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে নাফিস ইফতেখারের রিপোর্ট। 1961 সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সবশেষ বাকসু নির্বাচন হয় 1998 সালে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগে নিয়মিত হলেও তা থেমে যায় দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে। এরপর দীর্ঘ 27 বছরেও বাকসু নির্বাচন দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকা, ক্ষমতাসীন দলের প্রভাব ও প্রশাসনের একচেটিয়া কর্তৃত্বে বিভিন্ন অধিকার আদায় থেকে বঞ্চিত শিক্ষার্থীরা।
শিক্ষক সমিতি নির্বাচন থেকে শুরু করে কারিগরি কর্মচারী সমিতি, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর সবারই নির্বাচন হয়। শুধুমাত্র নির্বাচন হয় না কেন, ছাত্র প্রতিনিধিদের কোনো নির্বাচন হয় না। সিট বাণিজ্য এইগুলো আসলে ক্ষমতাসীন দলরা অনেক বেশি প্রকট আকারে সমস্যা সৃষ্টি করে। তো এই জন্য বাকসু ইলেকশনটা খুব বেশি দরকার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে বর্তমানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের বাকসু নির্বাচনের দাবি থাকলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা। ছাত্র রাজনীতি এবং মিটিং মিছিল শুরু করতে হলে আমাদের আবার সিন্ডিকেটে যেতে হবে। সিন্ডিকেটের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়গুলোতে আসলে অ্যাড্রেস করতে পারছি না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বাকসু নির্বাচন দেওয়া হবে। দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চিটাগং যা বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যখন ছাত্র সংসদ নির্বাচন হবে আমরা তাদের অবস্থাটা দেখে আমাদের ক্যাম্পাস পরিস্থিতি সব বিবেচনায় নিয়ে আমরাও তত দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করব। অধিকার রক্ষা ও গণতন্ত্র চর্চার স্বার্থে দ্রুত বাকসু নির্বাচনের দাবি শিক্ষার্থীদের। নাফিস ইফতেখার, চ্যানেল আই। গাজা ইসরায়েলি বিমান হামলায় 54 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমা বর্ষণে অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আল জাজিরা। গাজা উপত্যকায় সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি আবাসিক ভবন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরে হামাস যোদ্ধারা 35 বছর বয়সী এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে রোববার মাঝরাত পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সহিংসতা বন্ধ থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে তারা পুতিনের কথায় নয় কাজে বিশ্বাসী। রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, মস্কো সময় সন্ধ্যা 6টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হলো। এ সময় তিনি সব সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। মানবিক বিবেচনায় এই যুদ্ধবিরতি উল্লেখ করে পুতিন বলেন, যদি ইউক্রেন এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে সমুচিত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ক্রেমলিন। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইতালির রাজধানী রোমে এই বৈঠক হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সপ্তাহখানেক আগে ওমানের রাজধানী মাস্কাটে প্রথম দফায় বৈঠক করেছিলেন দুই পক্ষের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদানের কাজ করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইতি। এর আগে 2015 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। নিটল ডাটা কৃষি সংবাদ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। এই উপজেলার 5টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। চারদিকে তামাক আর তামাক। বাড়ির আঙিনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের জায়গাও তামাকের দখলে। বিশেষ করে মাইনী নদীর তীরবর্তী উর্বর ফসলি জমিতেও বছর বছর বাড়ছে তামাকের চাষ। দীঘিনালায় 471 হেক্টর ফসলি জমির মাঠে এবার তামাক চাষ হয়েছে। তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় তামাক চাষে উৎসাহিত হচ্ছেন বলে জানান কৃষকরা। তামাকে আমরা যেই মূল্যটা পাই, যেমন মনে করেন আলু আছে, তারপরে মরিচ আছে, টমেটো আছে, তারপরে আপনার বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক শুকাতে দীঘিনালা উপজেলায় তৈরি হচ্ছে প্রায় 500 চুল্লি। মাটির উর্বরা শক্তি হ্রাস ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আমাদের যুব সমাজকে, আমাদের দেশের মানুষকে যাতে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য এই ব্যাপারে আমাদের ব্যাপক প্রচারণা চালানো উচিত। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বললেও মাঠে তার প্রভাব নেই। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক
আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু দীঘিনালায় নয়, খাগড়াছড়ি সদর, মহালছড়ি, মাটিরাঙ্গা উপজেলায়ও তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষ বাড়তে থাকলে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের। লাইলা নওশিন, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। কর্তৃপক্ষের উদাসীনতা, স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী। মেডিকেল বর্জ্য, পয়ঃনিষ্কাশন সহ মহানন্দা হয়ে উঠেছে স্থানীয় সব আবর্জনার অন্যতম গন্তব্য। নদীর দূষিত পানি ব্যবহারে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হুমকিতে জলজ পরিবেশ। তবে মহানন্দা বাঁচানোর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। এক সময়ের খরস্রোতা মহানন্দা এখন মৃতপ্রায়। কোথাও হাঁটু পানি, আবার কোথাও বালুচর। রাবার ড্যাম বাস্তবায়নের পর থেকেই বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে মহানন্দা, আর সেখানেই ফেলা হচ্ছে হাজার হাজার টন বর্জ্য। নদীতে পড়ছে শহরের ডজনখানেক ড্রেনের প্রায় ২৮,০০০ ঘনমিটার দূষিত পানি। অনেক ময়লা আবর্জনার জন্য চুলকানি। ক্লিনিকের, বিশেষ করে ক্লিনিক, হাসপাতালের যে বর্জ্যগুলা এগুলা ফেলছে। অনেকে বাড়ির সকালের টয়লেট পরিষ্কার করছে, আপনার এই পানি নদীর উপরে ফেলছে। পানি দূষণ বন্ধ সহ মহানন্দার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যে একটু বললেন যে দূষিত হচ্ছে, সেগুলো হইতেছে পৌরসভার তরবর্জ্য পানি দিয়ে নষ্ট হচ্ছে। পৌরসভার যে দিন দায়িত্ব আছে, আমি ওনাকে অবহিত করবো যে এগুলো ম্যানেজমেন্ট করার জন্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। স্থানীয়ভাবে আমরা একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডির পর্যায়ে রয়েছে। যদি আমরা এই আউটফলগুলো চেঞ্জ করতে পারি, তাহলে আমরা একটি বিশুদ্ধ পানি আমরা নদীতে পাবো। সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর করণীয় কি সেই ব্যাপারে একটা পথ বের করে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে জলজ পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগের তাগিদ পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুদি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবৈধ নিয়োগ বাতিল সহ ৬ দফা দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবেদন ২৪শে জুন। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৯ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০শে জুলাই। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফায় বৈঠক। সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক। আলোচনা ইসি গঠন ও রাজনৈতিক দল নিবন্ধন আইন সহ নানা বিষয়। এবং সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু। ২ ওপেনারের দ্রুত বিদায়ের পর ফিরে গেলেন অধিনায়ক শান্ত। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।